আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি রূপারানী দাস, প্রভাষক ও বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান। আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞান সম্বন্ধে এর আগেই তোমাদের আলোচনা করেছি। আজকে জীববিজ্ঞানের একটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে সৃজনশীল বিষয় আসলে কিভাবে পড়া উচিত একটা প্রশ্নের, সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমরা আজ থেকে যে একটা বৈরী পরিস্থিতির মধ্যে আছি, সবাই আমরা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, এভাবেই সবাইকে ভালো থাকতে হবে। যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। সৃজনশীল পদ্ধতির নিয়ম কানুন। প্রথমেই আছে জ্ঞান। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, মার্কিন শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন এস ব্লুমস 1956 সালে সর্বপ্রথম তোমার সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করেন। তিনি সৃজনশীল পদ্ধতিটাকে 6টি স্তরে ভাগ করেন। এই 6টি স্তরকে ভাগ করার পরে সংক্ষিপ্ত আকারে তিনি 4টি স্তরে নিয়ে চলে আসেন। একটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, আর হচ্ছে উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলকটা আসলে মূলত কি সেটা আমরা জানব। জ্ঞানমূলক কি? জ্ঞান অর্থাৎ স্মরণ করা, উপস্থাপিত ঘটনা, পরিস্থিতি বা বস্তুর সাথে সংশ্লিষ্ট তথ্য শনাক্ত এবং স্মৃতি থেকে উল্লেখ করতে পারা। অর্থাৎ জ্ঞানমূলক হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোনো ঘটনা সম্বন্ধে শুরুতেই আমরা এমন একটা প্রশ্ন পাবো যাতে আমরা এক কথায় সেটা উত্তর দিতে পারি, অর্থাৎ ঘটনার উপর ভিত্তি করে এক কথায় যেন সেটার আমরা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে জ্ঞানমূলক। তারপরে অনুধাবন কি? অনুধাবন বা বোঝাতে পারা, লিখিত, মৌখিক বা লেখচিত্রের মাধ্যমে পরিবেশিত নির্দেশনামূলক তথ্য মেসেজ থেকে অর্থ বলতে বা লিখতে পারা, ব্যাখ্যা বা বর্ণনা করা। এখন দেখো, এই যে সৃজনশীল পদ্ধতি, তার মধ্যে 4টা ধাপ আছে। এই 4টা ধাপের মধ্যে অনুধাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে অনুধাবনের উপর ভিত্তি করেই তোমার হচ্ছে পুরো সৃজনশীল বিষয়টা নির্ভর করে। অর্থাৎ দেখো যে এই যে লিখিত, মৌখিক বা লেখচিত্রের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা ক্লুর মাধ্যমে, ক্লু নিয়ে যে উদ্দীপকটা থাকবে সেটা থেকে যে কোনো একটা ক্লু নিয়ে তোমাকে এই অনুধাবনটা সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখো প্রয়োগ। এটা কিন্তু আমি বলছি বেঞ্জামিন যে 6টা স্তর করেছিলেন, সেই 6টা স্তরের এই 6টা স্তর কিন্তু মূলত আসলে তোমার সৃজনশীল কিন্তু 4টি স্তরে বিভক্ত। ওটাকে সংক্ষিপ্ত আকারে 4টা স্তরে নিয়ে আসছে, কিন্তু উনি 6টা স্তর সর্বপ্রথম করেছিলেন। সেই 6টি স্তরই আজকে আমি তোমাদের দেখাবো। এটার মধ্যে আছে হচ্ছে প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করা, তথ্য, পদ্ধতি, ধারণা, সূত্র নতুন পরিস্থিতিতে ব্যবহার করা, প্রয়োজনীয় জ্ঞান অনুধাবন ব্যবহার করে সমস্যার সমাধান করা। অর্থাৎ আমি বললাম তোমার হচ্ছে অনুধাবন, অর্থাৎ অনুধাবন থেকে যে ক্লুটা আমরা পাবো সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর সেটাকে প্রয়োগ করব। অর্থাৎ সেই বিষয়টা আবার সেই পরিস্থিতির ওপর অবশ্যই মিল থাকতে হবে। অর্থাৎ অনুধাবন করে সেটার উপর আমরা বিশ্লেষণ করে তারপরে সেটার উপর প্রয়োগ করব। সেটা অবশ্যই উদ্দীপকের আলোকে অবশ্যই সঠিক হতে হবে। তারপরে দেখো বিশ্লেষণ করা, বস্তু, ধারণা, সূত্র, প্রক্রিয়া, পদ্ধতি, বিভিন্ন উপাদানে বিভক্ত উপাদান সমূহের পারস্পরিক সম্পর্ক এবং সমগ্রের সাথে সম্পর্ক নির্ধারণ করা। অর্থাৎ বিশ্লেষণ কি? অনুধাবন তোমার হচ্ছে উদ্দীপকের আলোকে কোনো কিছু অনুধাবন করে সেটা প্রয়োগ করে তার উপর পুরো ঘটনাটার বিশ্লেষণ করা। অর্থাৎ উদ্দীপকের আলোকে যে ঘটনাটি ঘটবে সেটা অবশ্যই সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এখানে অনুধাবনের সাথে তোমার হচ্ছে প্রয়োগটা সম্পৃক্ত থাকতে হবে। তারপরে কি আছে দেখো, মূল্যায়ন কি? ক্রাইটেরিয়া, মানদণ্ড, যুক্তির ভিত্তিতে মতামত, বিচার বিবেচনা প্রদান। অর্থাৎ একটা আমরা যে এই যে তোমার হচ্ছে এই যে দেখো আমরা যে হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এগুলো যে করলাম, তারপরে তোমার বিশ্লেষণ, এগুলোর উপর ভিত্তি করে সেটার মানদণ্ড অর্থাৎ মূল্যায়ন করতে হবে। তারপরে দেখা আছে সংশ্লেষণ, নতুন পরিস্থিতিতে তথ্য উপাদান একত্রিত করে নতুন কিছু সৃষ্টি করা। সৃজনশীল প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে উল্লেখিত 6টি দক্ষতা স্তরকে নিচের 4টি দক্ষতা স্তরে ভাগ করা হয়েছে। যাই হোক, এটা তোমাদেরকে পূর্বেই আমি বলেছি যে 6টি স্তরকে ভাগ করেই 4টা স্তরে করা হয়েছে। এখন দেখো এই যে সংশ্লেষণটা কি? অর্থাৎ তোমার জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ বা বিশ্লেষণ করে
এগুলোর সংশ্লিষ্ট বিষয়টাকে একত্রিত করে আবার যদি প্রয়োজন মনে হয় সেটাকে আমরা আবার কোনো নতুন করে কোনো বিষয়ের উপর সংশ্লিষ্ট করতে পারি। সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সেটা অবশ্যই উদ্দীপকের আলোকে হতে হবে। এখন আমরা একটা উদ্দীপক সম্পর্কে জানবো। এখন আমরা একটা উদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করে সেটার উপর ভিত্তি করে তারপরে তোমার কিভাবে তোমার হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় সেটা আমরা জানবো। এখন আমরা একটা উদ্দীপক করবো, সেটা হচ্ছে শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন যাদের সিলেন্টরন সন্ধিপদ অথবা ফুসফুস আছে। এটা একটা উদ্দীপক, অর্থাৎ শিক্ষক ক্লাসে এমন কিছু বললেন, অর্থাৎ একটা উদ্দীপক সে বললেন যে যেই পর্বগুলোর মধ্যে কি কি আছে, মানে পর্বগুলোর প্রাণীর মধ্যে কি কি আছে, দেখো সিলেন্টরন আছে, সন্ধিপদ আছে অথবা ফুসফুস আছে। এখন শিক্ষক আমাদেরকে ধরলেন যে ট্যাক্সন কি। এখন দেখো ট্যাক্সনটা কি। এখন ট্যাক্সন কি দেখো, শ্রেণীবিন্যাসের নামকরণের প্রতিটি ধাপকে ট্যাক্সন বা শ্রেণীবদ্ধগত একক বা ট্যাক্সোনমিক ইউনিট বলে। এখন আমি তোমাদেরকে শুরুতেও ক্লাসে বলেছিলাম একটা প্রাণীকে শনাক্ত করতে হলে তার জন্ম বৃত্তান্ত থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তার শুরু থেকে শেষ পর্যন্ত তাকে যদি তুমি একটা পর্বের অন্তর্ভুক্ত করো, এই যে পদ্ধতি, এই যে নামকরণ পদ্ধতি, এই প্রতিটা পদ্ধতির ধাপকে ট্যাক্সোনমিক ইউনিট বলা হয়, অর্থাৎ ট্যাক্সন বলা হয়। তারপরে দেখো দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো। দ্বিপদ নামকরণ করতে আমরা জানি, দ্বিপদ নামকরণ করতে আমরা বুঝি হচ্ছে, দেখো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি পদ্ধতি প্রবর্তন করেন। এটি দ্বিপদ নামকরণ পদ্ধতি নামে পরিচিত। এর নামানুসারে প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে। আচ্ছা, দ্বিপদ নামকরণ এটা হচ্ছে কে বলেছে, সুইডিশ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম মনে করেন যে একটি প্রাণীর বিজ্ঞানসম্মত দুটি নাম থাকা উচিত, অর্থাৎ একটা গণ আর একটা প্রজাতি। এখন গণ নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয় এবং বাকিগুলো ছোট হাতের হয়। অর্থাৎ দ্বিপদ নামকরণটা কি হচ্ছে, একটা হচ্ছে গণ আর পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই একটা গণ আর প্রজাতি, এই নামকরণটা থাকতে হবে। এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। তারপরে প্রশ্ন দেখো, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো তোমার হচ্ছে, এই যে আমি শুরুতেই বলেছি উদ্দীপকটা হচ্ছে তোমার হচ্ছে ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন যাদের সিলেন্ট্রন তোমার সন্ধিপদ ও ফুসফুস আছে। তাহলে এখানে প্রশ্নটা কি দেখো, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলি যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। অর্থাৎ সিলেন্ট্রন সন্ধিপদ ও ফুসফুস, অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে তোমার এটা হচ্ছে কোনটা ধাপ বলো তো, এটা হচ্ছে প্রয়োগ। তোমার হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা, এটা হচ্ছে প্রয়োগ। অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমরা প্রয়োগ করব, প্রয়োগ বা বিশ্লেষণ করব। এখন দেখো গ নম্বরের উত্তর, উদ্দীপকের উল্লেখিত বৈশিষ্ট্য সিলেন্ট্রন নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, অর্থাৎ নিডারিয়া পর্বের সকল প্রাণীর মধ্যে ওই বৈশিষ্ট্য পাওয়া যায়। সন্ধিপদ আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়। আমরা জানি তোমার আর্থ্রোপোডা পর্বভুক্ত সকল প্রাণীর সন্ধিযুক্ত পা রয়েছে, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বভুক্ত সকল প্রাণীর মধ্যে সন্ধিপদ রয়েছে। এবং ফুসফুস ভার্টিব্রেটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। আর ভার্টিব্রেটা বলতে তোমার হচ্ছে করডাটাকে বোঝায়, অর্থাৎ ফুসফুসটা করডাটা পর্বের প্রাণীর মধ্যে ফুসফুস রয়েছে। উপপর্ব আর হচ্ছে নিডারিয়া। উদাহরণ ওখানে কিন্তু লেখাই আছে, দেখো উদাহরণ দিতে বলেছে প্রশ্নে। দেখো সে সকল পর্বের নাম ও উদাহরণ সহ, অর্থাৎ দেখো যেমন হচ্ছে হাইড্রা, অবিলিয়া, অরেলিয়া, জেলিফিশ, অ্যাডামসিয়া, আর্থ্রোপোডা। তারপর হচ্ছে স্কাইফা, এটা হচ্ছে নিডারিয়া, আর এটা হচ্ছে স্কাইফা। তারপর হচ্ছে স্কাইফা স্পঞ্জিলা। আর ভার্টিব্রেটা হচ্ছে কি প্লাটিপাস, ক্যাঙ্গারু, বাদুড়, সিংহ আর হচ্ছে মানুষ। তারপরে 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে কি উচ্চতর দক্ষতা, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, তারপরে তোমার প্রয়োগ, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা। এই 4টি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন
গঠিত হয়। এখন আমরা শেষ প্রশ্নটা সম্পর্কে জানব। শেষ প্রশ্নটা কি আছে দেখো, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের পর্বগুলির মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম ও দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। অর্থাৎ দুইটা পর্বের নাম দিতে বলেছে এবং দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য দিতে বলেছে। আমরা পূর্বেই বলেছি যে হচ্ছে একটা প্রাণীকে জানতে হলে তার অবশ্যই সেই প্রাণীটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই প্রাণীটাকে অবশ্যই জানতে হবে, তবেই তাহলে কোনো প্রাণীর একটা নির্দিষ্ট পর্বের অন্তর্ভুক্ত করা যাবে, না হলে কোনো প্রাণীকে কোনো নির্দিষ্ট পর্বের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। কারণ কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে তাদের জন্ম এক অবস্থায়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তাদের শরীরে নানা রকম গঠনের পরিবর্তন গঠিত হয়েছে। সেই ক্ষেত্রে যে প্রাণী তোমার যতক্ষণ পর্যন্ত একটি প্রাণীর মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কোনো একটি প্রাণীকে কখনোই অন্য একটি প্রাণীর পর্বের অন্তর্ভুক্ত করা যাবে না। এখন আমরা 4 নম্বর প্রশ্নটার উত্তর করব। সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে উন্নত পর্বের নাম হচ্ছে করডাটা। অর্থাৎ করডাটা পর্বের প্রাণীভুক্ত, অর্থাৎ ভার্টিব্রেটা পর্বের প্রাণীভুক্তরা অবশ্যই উন্নত পর্বের। অনুন্নত পর্বের নাম হচ্ছে নিডারিয়া। এদের দুইটি করে বৈশিষ্ট্য, অর্থাৎ বলা হয়েছে প্রশ্নটাতে বলা হয়েছে দুইটি করে বৈশিষ্ট্য দেওয়ার জন্য। এই যে দেখো, উন্নত অনুন্নত প্রাণীদের দুইটি পর্বের নাম ও দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। এখন দেখো, দেহ 3 স্তর বিশিষ্ট, অর্থাৎ এদের দেহ 3টা স্তর বিশিষ্ট। করডাটা স্তরগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা জানি দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে বোঝায় অর্থাৎ সমান দুই অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং প্রকৃত সিলনযুক্ত, অর্থাৎ করডাটা পর্বের সকল প্রাণীর প্রকৃত সিলন বিদ্যমান। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, হৃৎপিণ্ড অঙ্কীয় এবং হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান। লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকার কারণে কিন্তু রক্ত লাল দেখায়। আর নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, দেহ প্রাচীর দ্বিস্তর যুক্ত বা ডিপ্লোপ্লাস্টিক, বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভেতরের এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের নামে পরিচিত। উভয় স্তরের মাঝে মধ্যবর্তী স্থানে আঠালো জেলির মতো অকোষিক মেসোগ্লিয়া থাকে। 2 নম্বর হচ্ছে এপিডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে বা উভয় স্তরে বিপুল সংখ্যক নিউরোসাইট কোষ থাকে। এই নিউরোসাইট কোষগুলো কিন্তু তোমার হচ্ছে থাকে যেগুলো নেমাটোসিস্ট বহন করে। কোষিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এরাই কিন্তু এদের খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলাচল ইত্যাদিতে সাহায্য করে। বিভিন্ন নেমাটোসিস্ট প্রাণী এদের সাহায্যে যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিভিন্ন কাজে এই কোষগুলো এদের সাহায্য করে থাকে। উদাহরণ দেখো, যেমন হচ্ছে করডাটা হচ্ছে সিংহ, আর হচ্ছে তোমার নিডারিয়া হচ্ছে হাইড্রা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কতটুকু কাজে লেগেছে আমি জানি না। আমি চেষ্টা করলাম তোমাদেরকে আসলে একটা সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে তৈরি করতে হয় এবং সেই সৃজনশীল প্রশ্নের 6টি স্তর আমি এর আগেও বলেছি। মার্কিন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানী তোমার হচ্ছে বেঞ্জামিন এস ব্লুমেন্ট 1956 সালে সর্বপ্রথম এই 6টি স্তরকে উনি অনুধাবন করেছিলেন এবং উনি যে বলেছিলেন যে সৃজনশীল পদ্ধতির দরকার, এবং এই 6টি স্তরকে উনি পর্যায়ক্রমে 4টি স্তরে নিয়েছিলেন। এটাই পর্যায়ক্রমে আমাদের সমস্ত বিশ্বে এটা ছড়িয়ে গেছে। যাই হোক, এই স্তরের উপর ভিত্তি করে কোনো একটি উদ্দীপককে কেন্দ্র করে কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া যায় সেটা আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। জানি না তোমাদের কতটুকু কাজে লাগলো। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই তোমরা ভালো থাকবে। আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। এটা খুব সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেরা আমরা সচেতন থাকবো, ভালো থাকবো, পরিবারের মধ্যেই থাকবো, বাবা মার কথা শুনবো এবং ক্লাসগুলো নিয়মিত করব। আর অবশ্যই আমরা ঈশ্বরের যে যার ধর্মের থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আমরা ভালো থাকি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।